বঙ্গবন্ধুর সুযোগ্য সুকন্যা আমার মা, বিশ্ব জননী, আমার বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনা, উনি আমার মা। আমার মাকে জানাতে চাই, আপনার কথা আপনার মাননীয় প্রতিমন্ত্রী আমাদের বলে গেছেন, আপনার সম্পদ আমরা সম্পদ, আপনার সম্পদ আজকে ধুলো মাখার রাস্তায় পড়ে আছে। আপনার মাকে আমি জানাতে চাই, আপনার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেন, আমার সম্মান যেন বেরিয়ে দেয়। আমরা রাস্তায় পড়ে থাকতে চাই না, আমরা রাস্তায় পড়ে থেকে আমার ক্যারিয়ার করতে চাই না। আপনার উন্নয়নে আমরা কাজ করতে চাই। আপনার নির্দেশনা অনুযায়ী আমরা সারা বাংলাদেশে রুট লেভেলে আপনার পিছিয়ে পড়া আপনার ছেলে মেয়েদেরকে আমরা শিক্ষাদান করেছি। আমরা কেন রাস্তায় পড়ে থাকবো? মা, আপনি আমাদেরকে রাস্তা থেকে তুলে দেন, আমাদের সম্মান ফিরিয়ে দেন। আপনার সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেন, আমাদের সম্পদ যেন রাস্তায় না পড়ে থাকে। আমার মা, আমার কান্না আপনি শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না। আমার মা, অনেকদিন পরে আজকে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি একটি সুনির্দিষ্ট বিষয় আসলে আলোচনা করব আপনাদের সঙ্গে। সেটি হচ্ছে, আপনারা সবাই জানেন যে সেকাএফের শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে প্রায় এক সপ্তাহ ধরে আন্দোলন করছেন এবং তারা প্রথমে অবস্থান কর্মসূচি পালন করছিলেন, এখন তারা অনশনে আছেন। আমি সেকাএফের এই যারা নিয়োগপ্রাপ্ত যে সকল শিক্ষক 5200 জন 2015 সালে সরকার নিয়োগ দেয় পিছিয়ে পড়া স্কুলগুলোর মান উন্নয়নের জন্য, আমি শুরুতে আমার অভিজ্ঞতা শেয়ার করব এবং পরে সরকার এই শিক্ষকদের বিষয়ে কী পদক্ষেপ নিচ্ছে এই বিষয়গুলো আমি আলোচনা করার চেষ্টা করব। শুরুতেই আমি আসলে বেশ কিছু স্কুলে গিয়ে সরেজমিন প্রতিবেদন করেছি যে এই যে শিক্ষকদের নিয়োগ দেওয়া হলো তারা আসলে কেমন করছেন। আমি গাজীপুরের স্কুলে গিয়েছি, তার আশেপাশের স্কুলগুলোতে গিয়েছি। আমি যে জিনিসটি দেখেছি সেটি হচ্ছে, আমাদের মূল ফাইটের যে জায়গাটি ছিল কোচিং বাণিজ্যের বিরুদ্ধে, যেটি হাইকোর্ট মহামান্য আদালত কোচিংকে নিষিদ্ধ করেছেন এবং কোচিং যে নীতিমালা সেটি কিন্তু বৈধ ঘোষণা করেছেন। আমি যেই স্কুলগুলোতে গিয়েছি সেকাএফের যে শিক্ষকরা নিয়োগপ্রাপ্ত, সেখানে কোচিং বন্ধ হয়ে গেছে। অর্থাৎ আপনারা সবাই জানেন সেকাএফের শিক্ষকরা গণিত, ইংরেজি এবং বিজ্ঞান বিষয়ের জন্য স্পেশাল নিয়োগপ্রাপ্ত এবং তাদের প্রত্যেকেই প্রায় 5200 জনের মধ্যে 80% টিচার যারা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস পাওয়া, অর্থাৎ প্রথম শ্রেণীর ছাত্র, তারপরে তারা শিক্ষকতা পেশায় ভালোবেসেছেন। এর মধ্যে প্রায় 15 জন শিক্ষক আছেন যারা আমার পরিচিত, তারা গোল্ড মেডেল পাওয়া এবং 2 জন শিক্ষক আছেন তারা রাষ্ট্রপতি পদক পাওয়া। তো এই শিক্ষকগুলো যারা এই সেকাএফ প্রকল্পের সঙ্গে জড়িত, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে তাদেরকে নিয়োগের সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছিল যে আপনারা যদি এই প্রকল্পে সফল হন, অর্থাৎ সরকার যেই উদ্দেশ্যে নিয়োগ দিচ্ছে, ঝরে পড়া রোধ, বাল্যবিবাহ রোধ, শিক্ষার মান উন্নয়ন, কোচিং বাণিজ্য বন্ধ, এই যে সরকারের যে লক্ষ্যগুলো ছিল, এই লক্ষ্যগুলো যদি আপনারা পূরণ করতে পারেন তাহলে আপনারা পরবর্তী প্রকল্পে আপনাদের স্থানান্তর করা হবে অথবা এমপিওর মাধ্যমে আপনাদের চাকরি স্থায়ী করা হবে। এবং তাদেরকে যারা প্রথম শ্রেণীতে পাস তাদেরকে 25,000 টাকা হাই স্যালারিতে তাদেরকে গ্রামে নিয়োগ দেওয়া হলো পিছিয়ে পড়া স্কুলগুলোয়। যারা সেকেন্ড ক্লাস পাওয়া স্টুডেন্ট তাদেরকে 22,000 টাকা স্যালারিতে নিয়োগ দেওয়া হলো। এখন প্রশ্ন হচ্ছে যে 2017 সালের ডিসেম্বরে এই সেকাএফ প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে। 5200 জন শিক্ষকদের এই যে প্রকল্প সেটি শেষ হয়েছে। এই ফলাফল রেজাল্ট জানতে আমি বিভিন্ন স্কুলে গিয়ে আমি অভিভূত হয়েছি। প্রত্যেকটা স্কুলের কোচিং বাণিজ্য বন্ধ হয়েছে, প্রত্যেকটা স্কুলের শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। যেখানে গাজীপুরের আমি যে স্কুলে গিয়েছি সেই স্কুলে আমি গিয়ে দেখেছি যেখানে 600 শিক্ষার্থী ছিল, সেকাএফের এই শিক্ষকরা 3 বছর পড়াশোনা করানোর পরে সেখানে এখন শিক্ষার্থী সংখ্যা প্রায় 850। আমার টাঙ্গাইলে একটি স্কুল আছে যেখানে শিক্ষার্থী সংখ্যা ছিল 1500, সেখানে শিক্ষার্থী সংখ্যা এখন 2600 এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই 2600 শিক্ষার্থীর মধ্যে উচ্চতর গণিত নিয়ে বিজ্ঞান বিভাগের ছাত্র ক্লাস 9-এ এমন শিক্ষার্থীর সংখ্যা প্রায় 170 জন। একটা গ্রামের একটা স্কুল যেখানে 170 জন উচ্চতর গণিত নিয়ে পড়াশোনা করছে, শুধুমাত্র সেকাএফের শিক্ষকরা এসেছেন বলে। তারা সৃজনশীল যে পদ্ধতি সেই পদ্ধতিতে খুবই ভালো পড়াশোনা করাতে পারেন, যার ফলে শিক্ষার্থীদের বাইরে প্রাইভেট পড়তে হচ্ছে না, যার ফলে আসলে অভিভাবক, স্কুলের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটি সবাই চাচ্ছে এই শিক্ষকদের রাখা হোক। কিন্তু প্রকল্পের মেয়াদ শেষে
তাদেরকে রাখার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কোনো উদ্যোগ নেয়নি, কিন্তু তাদেরকে SMS দিয়ে এবং তাদেরকে চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল যে আপনাদের রাখার বিষয়ে আমরা গভর্নমেন্ট অর্ডারের জন্য আমরা একটি চেষ্টা করছি, সুপারিশ চলে গেছে এবং একাধিক কর্মকর্তা তাদের বিভিন্ন প্রোগ্রামের বক্তব্যের মাধ্যমে তাদের আশ্বস্ত করেছেন যে তারা আবারও টাকার সংকলন করে ফেলেছেন বিশ্বব্যাংক থেকে এবং নতুন ACDP প্রকল্প সেটাতে আপনাদের অন্তর্ভুক্ত করা হবে। এইরকম একটি নানা বিষয় তাদের সঙ্গে আলোচনা চলছিল, তাদেরকে বলা হয়েছিল যে চাকরি স্থায়ী হচ্ছে, যার ফলে এই সব শিক্ষার্থীরা নিজের বাড়িতে থেকে 25,000 টাকা স্যালারি, অর্থাৎ একটা গ্রামে থেকে 25,000 টাকা স্যালারি পাওয়া মানে কিন্তু ঢাকা শহরের 70-80 হাজার টাকার স্যালারির সমান, একই সমান। সুতরাং একজন এই যে শিক্ষকরা যারা আজকে যাদের বয়স শেষ হয়ে গেছে তারা কিন্তু আর অন্য চাকরি, সরকারি চাকরি, এই সব চাকরির জন্য আর চেষ্টা করেনি, যার ফলে তারা বাড়িতে থেকেই 25,000 টাকা যে স্যালারি সেটা নিয়েই তারা খুশি ছিল। যেহেতু আজকে তাদের চাকরির মেয়াদ শেষ, প্রকল্পের মেয়াদ শেষ, কিন্তু মন্ত্রণালয় তাদের অন্য ACDP যে প্রকল্প সেই প্রকল্পে রাখছে না। কেন রাখছে না আমি জানি না, অথচ বিশ্বব্যাংক তাদের যে অর্থায়নকারী প্রতিষ্ঠান সেই বিশ্বব্যাংক তাদের বলা হয়েছিল, বিশ্বব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে বিশ্বব্যাংক বলেছিল যে এই সকল শিক্ষককে রেখে ACDP যে প্রকল্প সেই প্রকল্পে যে 12,000 শিক্ষক লাগবে সেই 12,000 শিক্ষকে এই 5,200 জনকে অন্তর্ভুক্ত করে বাকি 7,000 শিক্ষক যেন নেওয়া হয়। এটা কিন্তু বিশ্বব্যাংক সুপারিশ করেছিল শিক্ষা মন্ত্রণালয়ের কাছে, এবং বিশ্বব্যাংকের এই সুপারিশ এবং শিক্ষা মন্ত্রণালয়ের নিজস্ব গবেষণা যে এই শিক্ষকরা আসলে কতটা ভালো করছেন, এই শিক্ষা মন্ত্রণালয়ের নিজস্ব প্রতিবেদন, সেই প্রতিবেদনে উঠে এসেছে এই শিক্ষকদের যে শিক্ষার মান উন্নয়নের চিত্র, সেই চিত্র। ফলে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিটি কর্মকর্তা, সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বর্তমান মন্ত্রীদ্বয় সবাই কিন্তু সেকায়েপের শিক্ষকদের বিষয়ে হ্যাপি, কিন্তু তাদেরকে এখনও চাকরি স্থায়ী করার বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ইতিমধ্যেই তারা কিন্তু এইসব শিক্ষক গত বছরেই 3 দফা আন্দোলন করেছে, অবস্থান কর্মসূচি করেছে, যার ফলে প্রধানমন্ত্রীর কার্যালয় গত 18 তারিখে একটি গোপন প্রতিবেদনের মাধ্যমে এবং গত 18ই নভেম্বর একটি গোপন প্রতিবেদনের মাধ্যমে এবং গত 27 ডিসেম্বর 2018 একেবারে একটা চিঠির মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করে যে তাদেরকে ACDP প্রকল্পে যেন রাখা হয়, অনুরোধ ক্রমে নির্দেশ করা হলো। এটি হচ্ছে ভাষা, চিঠির ভাষা। অথচ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। এখনও কেন এড়িয়ে যাচ্ছেন আমি জানি না। এখন আমি গত কয়েকদিন আগে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ওনার কাছে আমি গিয়েছি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই চিঠি আমি তাকে দিয়েছি। তিনি বলেছেন তারা দক্ষ এবং তাদেরকে রাখার পক্ষে তিনি, কিন্তু মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই নির্দেশনা বা সুপারিশ তিনি মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তারা, মন্ত্রী উপমন্ত্রী কাউকেই এখনও জানায়নি। অথচ এখানে যে একটি মানবিক বিষয় ঘটে গেছে এটি মন্ত্রণালয়ের কর্মকর্তারা বুঝতেই চাচ্ছেন না। কীরকম মানবিক ঘটনা? ধরুন আপনি 25,000 টাকায় স্যালারিতে চাকরি করছেন, শিক্ষক হয়েছেন, এখন 2017 সালের ডিসেম্বরে পরে আপনার কি হলো, বেতন বন্ধ হলো, আজকে 14 মাস আপনি বেকার। আপনি একটি জিনিস বুঝেন, আপনি সামাজিকভাবে কিভাবে আপনি বিপর্যস্ত হচ্ছেন, সমাজ আপনাকে কোন চোখে দেখছে। যারা প্রথম শ্রেণী পাওয়া যে শিক্ষকরা ছাত্র জীবনে যারা প্রথম শ্রেণীতে উত্তীর্ণ, সেই SSC থেকে শুরু করে প্রথম শ্রেণী A+, ইন্টার A+, অনার্সে ফার্স্ট ক্লাস, মাস্টার্সে ফার্স্ট ক্লাস, এই সকল যারা মেধাবী শিক্ষার্থী হয় তাদেরকে কিন্তু সমাজ খুব অন্য চোখে দেখে, এবং সমাজ তখন এই শিক্ষার্থীদেরকে এই ছোটোবেলা থেকেই বলে যে ওই ছেলেটা মেধাবী, ও কিন্তু অনেক বড় অফিসার হবে। কিন্তু সেই মেধাবী শিক্ষার্থী যখন শিক্ষকতা পেশাকে ভালোবেসে যখন শিক্ষক হলো এবং রাত পোহানো 2017 সালের ডিসেম্বরের 31 তারিখের রাত পোহানোর পরে যখন দেখলো যে সে বেকার হয়ে গেছে এবং 14 মাসেও তার আজকে কোনো সমাধান হয়নি, তখন এই সকল শিক্ষকরা আসলে কি করবে? শিক্ষা মন্ত্রণালয়ের যে ACDP প্রকল্প সেখানে কিন্তু 12,000 শিক্ষক লাগবে। মজার বিষয় হচ্ছে এই সেকায়েপের যে 5200 শিক্ষক, এই 5200 শিক্ষক যে 3 সাবজেক্টের শিক্ষক, একই 3 সাবজেক্টে ACDP প্রকল্পেরও শিক্ষক লাগবে, একই 3 সাবজেক্টে। অর্থাৎ তাহলে আপনি কেন এই 5200কে নিচ্ছেন না?
3 বছরের অভিজ্ঞ এই সকল শিক্ষকের পেছনে ট্রেনিং দেওয়া সহ রাষ্ট্রের প্রায় 100 কোটি টাকা ব্যয় হয়েছে। এই টাকার হিসাব মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তাকে জনগণকে দিতে হবে না? কেন এই শিক্ষকরা আজকে রাস্তায়? শিক্ষকরা রাস্তায় থাকবে কেন? আপনি ইয়েস অর নো অন্তত জানিয়ে দিতে পারেন, তাদেরকে নেওয়া হোক বা না হোক, কিন্তু আপনি তো এই বিষয়গুলো ঝুলিয়ে রাখতে পারেন না। মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তা বলেছে যে তাদেরকে প্রকল্প শেষ মানে মেয়াদ শেষ, মানে প্রকল্পের মেয়াদ শেষ মানে চাকরি শেষ। এইটা হচ্ছে দায়িত্ব এড়িয়ে যাওয়া। এভাবে দায়িত্ব এড়িয়ে যেতে আপনি পারেন না। এই রাষ্ট্রকে যদি একজন অভিভাবক ধরি, যে আমার নিজেরও অভিভাবক কিন্তু আমার রাষ্ট্র, আমার কর্মসংস্থান কে দিবে? রাষ্ট্র দেবে। আমি যে সাংবাদিকতা করছি এটা কে দিয়েছে? এটা রাষ্ট্র দিয়েছে। কিভাবে? আমি যে টেলিভিশনে কাজ করছি সেটার তো অনুমোদন রাষ্ট্র দিয়েছে। আপনি যে প্রাইভেট কোম্পানিতে কাজ করছেন সেই অনুমোদন তো রাষ্ট্র দিয়েছে, সরকার দিয়েছে। সুতরাং পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে সবাই কিন্তু, রাষ্ট্রই কিন্তু একজন মানুষের কর্মসংস্থান দেয়। তো এই সকল শিক্ষকদের আপনি এই সেকায় প্রকল্পে বা এসিডিপিতে না নেন, কিন্তু এরা তো দক্ষ, এদেরকে তো আপনি ফিরিয়ে দিতে পারেন না, এদেরকে তো আপনি বেকার করে রাখতে পারেন না। সুতরাং আবার বিষয়টা এমনও নয় যে আপনাদের শিক্ষকই প্রয়োজন নেই, এসিডিপিতে শিক্ষক প্রয়োজন নেই, বিষয়টা তো এমনও নয়। যে তাহলে এই 5200 জন শিক্ষককে কেন আপনারা এই বিষয়ে একটি সিদ্ধান্তে আসতে পাচ্ছেন না? এই বিষয়টাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। যে সকল মন্ত্রণালয়ের যে সকল কর্মকর্তারা, যদি আমার কথা কেউ শুনে থাকেন, শিক্ষা মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় কিংবা জাতীয় গোয়েন্দা সংস্থার লোকজন, প্লিজ এই বিষয়টা সরাসরি একটু হ্যান্ডেলিং করুন। এই বিষয়টা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এখানে একটি মানবিক বিষয় ঘটে গেছে। এরা আজকে 14 মাস বেতন নেই। এরা কি করবে? এরা তো আমাদের সম্পদ। এরা কি চাইলে বিসিএস দিয়ে ক্যাডার হতে পারতো না? এরা আজকে যারা রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত, এখানকার যে 15 জন শিক্ষক রয়েছেন, রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত এসব শিক্ষকরা চাইলেই বিসিএস দিতে পারতো এবং তারা বিসিএস ক্যাডার হয়ে আজকে আপনি যে সচিব হয়েছেন কিংবা মন্ত্রণালয়ের কর্মকর্তা হয়েছেন, এই সকল শিক্ষকরাও কিন্তু মন্ত্রণালয়ের কর্মকর্তা হতে পারত। কিন্তু শিক্ষকতা পেশাকে ভালোবেসে তারা আজকে শিক্ষক হয়েছেন। কিন্তু শিক্ষক হওয়া, আমি শুরু থেকে এই শিক্ষক আন্দোলন কভার করছি, তাদের প্রশ্ন হচ্ছে যে আমরা শিক্ষকতাকে ভালোবেসে এই পেশায় এসেছি, এটা কি তাদের অপরাধ? এই প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি। এই প্রশ্নের উত্তর রাষ্ট্র দেবে, এটি আমি আশা করি, এবং এই বিষয়ে খুব দ্রুত সময়ের মধ্যে একটি সমাধান জরুরি। তা না হলে এখানে আসলে মানবিক বিষয় ঘটে গেছে। এখানে শিক্ষকরা না খেয়ে রাস্তায় রাজপথে পড়ে থাকবে, এর জন্য আসলে বাংলাদেশ সৃষ্টি হয়নি, এর জন্য মুক্তিযোদ্ধারা রক্ত দেয়নি। এ বিষয়ে সরকার এবং যারা কর্তৃপক্ষ রয়েছেন, প্লিজ একটু এই বিষয়টা সরাসরি আপনারা এখানে আসুন, এই বিষয়টা তাদের সঙ্গে আলোচনা করুন। মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় এই বিষয়ে কী পত্র দিয়েছে সেটা দেখুন, দেখে দ্রুত এ বিষয়ে একটি সিদ্ধান্ত নিন। এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এসিডিপিতে যদি নাও রাখেন, তবুও তো রাষ্ট্রের দায়িত্ব সব শিক্ষকদের কোথাও না কোথাও কর্মসংস্থানের সৃষ্টি করা। সুতরাং এই বিষয়টা এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। আজকে তারা 7 দিন আন্দোলন করছে, অথচ এই 7 দিন অনশন করছেন। এই 7 দিনের একটা দিনেও এখন পর্যন্ত মন্ত্রণালয়ের একটি কর্মকর্তা কিংবা মন্ত্রী, উপমন্ত্রী কেউ এই শিক্ষকের সঙ্গে আলোচনা করার জন্য আসেনি, শিক্ষকদের সঙ্গে যোগাযোগও করেনি। এটি কি বাংলাদেশ? এটি কি হতে পারে? অথচ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে এদের রাখার নাকি নিয়ম নেই। আমি এখানে 2-3টা নিয়ম আমি এখানে বলছি। নাম্বার 1, এদেরকে আপনারা রাখতে পারেন এসিডিপি প্রকল্পে, এটা প্রধানমন্ত্রীর নির্দেশ যেহেতু দিয়েছে কার্যালয়ে, সেই নির্দেশ বাস্তবায়নের মাধ্যমে। নাম্বার 2, এদেরকে আরও একভাবে রাখা যায় যে আপনারা একটা সার্কুলার দিতে পারেন যে আপনাদের যে পরবর্তী প্রকল্পে যে 12,000 শিক্ষক লাগবে, সেখানে একটা সার্কুলার দেন, দিয়ে সার্কুলারের একটি অংশে লিখে দেন যে সেকায় প্রকল্পের শিক্ষকদের অগ্রাধিকার দেওয়া হবে। আর সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে নিয়মের দোহাই দিয়ে এই মেধাবী শিক্ষকদেরকে বঞ্চিত করা ঠিক হবে না। কারণ মানুষ নিয়মের জন্য নাকি নিয়ম মানুষের জন্য, এই বিষয়টি বিবেচনা করবেন। প্রয়োজনে নিয়ম পরিবর্তন করে, নিয়ম যদি না থাকে সেই নিয়ম তৈরি করুন, করে হলেও এই সেকায়েপের মেধাবী শিক্ষকদের নিয়োগ দ্রুত বাস্তবায়ন করুন।